আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। একটা পরিবর্তিত পরিস্থিতি, একটা অভ্যুত্থানের পরে যা হয়, বিশৃঙ্খলা, সুযোগ সন্ধানীদের তৎপরতা, অনেক অপরাধীর বোল পাল্টে ফেলা, নতুন করে সুযোগ নেবার চেষ্টা করা, সেই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেকে এটাকে বিপ্লব বলেছেন 5ই অগাস্টের ঘটনাবলীকে বা তার আগের 36 দিনের ঘটনাবলীকে। আমি বিপ্লব অনেক বড় একটা বিষয়, সেই কথা বলতে চাই না, সেভাবে এটাকে দেখতে চাই না। বাট এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, দক্ষিণ এশিয়া বা পৃথিবীর ইতিহাসে একটা বড় গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান। এটা শুধুমাত্র ছাত্রদের অভ্যুত্থান বললে অন্যায্য হবে, কারণ এই আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছেন, এই আন্দোলনে যারা মারা গেছেন, আহত হয়েছেন, আমরা যদি তাদের হিস্ট্রি দেখি, তাদের পরিচয় দেখি, তাহলে এটা বোঝা যাবে এটা ছাত্র জনতার একটা অভ্যুত্থান। নিঃসন্দেহে এই আন্দোলনে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নেতৃত্ব দিয়েছে এবং খুব স্মার্টলি তারা কাজটা করেছে। তারা সাধুবাদ, দে আর আওয়ার হিরোজ, তাদেরকে আমাদের স্যালুট। বাট বিপ্লব, অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এর মধ্যেই যদি আমরা দেশটাকে আটকে ফেলি তাহলে দেশটা এগোবে না। যে কারণে শেখ হাসিনা বা তার সরকারের ওই মুক্তিযুদ্ধের চেতনা ন্যারেটিভ আসলে বাংলাদেশকে অনেক দিক থেকেই পিছিয়ে দিয়েছে। তারা কিছু দৃশ্যমান উন্নয়ন করবার চেষ্টা করেছেন, কিন্তু আমরা জানি, আমরা এই কথা বহুবার বলেছি, এই মেগা উন্নয়ন মানে হচ্ছে মেগা দুর্নীতি। কিছু করাপ্ট দেশের সঙ্গে, অটোক্রেটিক দেশের সঙ্গে তারা মিলে এই কাজগুলো বাংলাদেশে করেছেন। বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ সরকার বা তার মিত্রতা 14 দলীয় জোট বা মহাজোট, সেই সব দোষরা মিলে যে সংকট তৈরি করেছেন, এর পেছনে কিছু ব্যক্তি, কিছু প্রতিষ্ঠানের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা সেটা মনে রাখি না। যে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ তো বটেই, যে রাজনৈতিক দলগুলো গত 15-16 বছর তাকে সহযোগিতা করেছে, তাকে উস্কানি দিয়েছে, ব্যবহার করবার চেষ্টা করেছে নিজের স্বার্থে, সেই রাজনৈতিক দলগুলোকে আমরা এখনো কোথাও দেখি আলোচনার মধ্যে, বঙ্গভবনও দেখেছি। এদের সম্পর্কে সতর্ক থাকবার বিষয় আছে। এরা শুধু দেশের ভেতরেই নয়, এরা অনেক সময় দেশের বাইরের শক্তির ইন্ধনে ওঠে এবং বসে। একজন সাবেক বিচারপতির নাম না বললেই নয়, তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করেছিলেন যিনি, বিচারপতি খায়রুল হক। প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্ব শেষে তিনি ল কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন, যেটা হওয়া উচিত ছিল না। নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছেন তিনি। তার সেই রায়ের দুর্বলতা, 16 মাস পরে পূর্ণাঙ্গ রায় দেয়া, কথাবার্তার পরিবর্তন, অনেক কিছু। প্রয়াত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার একটি বইতে তিনি বলছেন, যে বইয়ের নাম যেটা নির্বাচন কমিশন আমার দিনগুলো, বইতে অনেক কিছু মন্তব্য করেছেন তিনি, এবং সেখানে তিনি লিখছেন যে বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতির স্থপতি একজন অরাজনৈতিক ব্যক্তি, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। আমি তাকে অরাজনৈতিক ব্যক্তি বললেও মূলত তিনি পর্দার অন্তরাল থেকে দলীয় রাজনীতির পক্ষে দাবার চাল দিয়েছেন। বিচারপতি খায়রুল হকের রায় তা অনুপস্থিত। জুডিশিয়ারিকে ব্যবহার করা, একটা আমাদের দেশে দীর্ঘদিন যাবতীয় বিচার বিভাগ নিয়ে নানা প্রশ্ন আছে, কিন্তু উচ্চ আদালত নিয়ে এতটা প্রশ্ন এর আগে কখনো ওঠেনি। হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন, প্রধান বিচারপতি, কিন্তু এরা সেটা করেছেন। কাজেই এদেরকে দ্রুত বিচারের আওতায় আনা দরকার আমি মনে করি। অনেক নিয়োগ বাংলাদেশে এখন হচ্ছে, আমি মনে করি এই নিয়োগগুলো বুঝে শুনে দেওয়া হচ্ছে না। আমি বলছি না যে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন পদে তারা অযোগ্য, কিন্তু বিভিন্ন মহলের চাপে, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর ইন্টারেস্টে এই নিয়োগগুলো হচ্ছে, সুবিবেচনা প্রসূত অনেক ক্ষেত্রে হচ্ছেও না। এটা এই সরকারকে এবং ছাত্রদের যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা ভবিষ্যতের জন্য, সেটাকে বিপর্যস্ত করে তুলতে পারে। খুব দ্রুততার সঙ্গে সবাইকে সরিয়ে ফেলতে হবে, আমি সেটাও সমীচীন মনে করি না। অবশ্যই একেবারে দাগি আসামি যেগুলো, সেগুলোকে চিহ্নিত করে সেগুলো দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা উচিত, কিন্তু বাকিগুলো ধীরে ধীরে, না হলে সমাজের, রাষ্ট্রের, প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে একটা অস্থিরতা তৈরি হবে এবং সেটা সামাল দেওয়া সম্ভব হবে না। সোশ্যাল মিডিয়াতে নানান জনের বিরুদ্ধে নানান অভিযোগ আছে। গণমাধ্যম তো দেখলাম আমরা, যে এই গণমাধ্যম প্রায় 99% শেখ হাসিনা সরকারকে
বেশ বেশ বলেছে গত 16 বছর সুযোগ সুবিধা নিয়েছে এবং তাকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে সোল্ড বা পাপেট মিডিয়া হিসেবে, সেই গণমাধ্যম সম্পূর্ণ বল পাল্টে ফেলেছে। বিন্দু মাত্র লজ্জা তাদের নেই। আমি দেখিনি যে তাদের ব্যাপারে যথেষ্ট পরিমাণে সজাগ এবং সতর্ক সরকার, আন্দোলনকারী শক্তি আছে। এইসব পালা বদলে যেটা হয়, খুব সহজেই অনেকে বলেন যে আমি তো চাপে ছিলাম, সঙ্গে যারা ক্ষমতা আছেন তাদের কিছু ধরিয়েও দেন টেবিলের নিচ দিয়ে। আমি এই সরকারের কথা বলছি না, রাজনৈতিক যে কোনো সরকারের ক্ষেত্রে হয় এবং তারা জায়েজ করে নেন। কিন্তু একই সঙ্গে আমি এটাও বলবো 2007-8 মতো এখন যেটা হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্যকে যেন আমরা অস্থিতিশীল না করে তুলি। এই লুটপাট যারা করেছেন তারা বাইরে টাকা পাচার করেছেন, সেটা আমরা ইনভেস্টিগেট করি, টাকা ফেরত আনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর বলেছেন তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না, সে কথা ঠিক। কিন্তু একটা ভয়, যে শেখ হাসিনা আমাদের মধ্যে যে ভয় ঢুকিয়ে দিচ্ছিলেন, সেরকম ভয়ের আবহ থেকে দেশকে কিন্তু উদ্ধার করতে হবে। কালপিটরা জানে তারা কি অপরাধ করেছে এবং তাদের বিচার যেন হয়, তার জন্য আমরা হুটহাট মামলা করে এই বিচারিক প্রক্রিয়াকে দুর্বল না করে তুলি। কারণ আমি মনে করি এইসব অপরাধীদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ উপাত্ত অনেকের কাছে আছে, আমাদের অনেকের কাছে আছে, অনেক সাংবাদিকের কাছে আছে, বিদেশে থাকা অনেকের কাছে আছে, প্রশাসনের অনেকের কাছে আছে। সেগুলো নিয়ে আসলে এদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত, বিচারিক প্রক্রিয়ার মধ্যে ফেলা উচিত। কিন্তু সেটা করতে গিয়ে যেন আমরা ব্যবসা বাণিজ্যে একটা অস্থিরতা তৈরি না করি। এদেরও অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, সেখানে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী আছেন, যাদের মধ্যে অনেক সাধারণ নিরীহ মানুষ আছেন, পরিবার আছেন, তারা যেন কোনো বিপদে না পড়েন। কাজেই কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক, সেটা যেন না হয়। এদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে কোনো আতঙ্ক যেন আমরা তৈরি না করি। ধীরে ধীরে আইডেন্টিফাই করে ধীরে ধীরে তাদের আইনের আওতায় এনে বিচার যেন করা হয়। একটা জিনিস খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক হোক, ব্যবসায়িক হোক বা অন্য অন্য জায়গায় চিহ্নিত দাগী যাদের নাম বহুবার দেশে বিদেশ উচ্চারিত, তারা যেন আপাতত দেশ ছেড়ে পালাতে না পারে। আর দেশের বাইরে যেতে হলে দেশে যেন ফেরত আসে, সেরকম একটা বাধ্যবাধকতার মধ্যে তাদের রাখবার ব্যবস্থা সরকারকে করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে চর দখলের মতো ঘটনা ঘটছে, এক পক্ষকে সরিয়ে দিয়ে আরেক পক্ষ দ্রুত দখল করে নিচ্ছে। হ্যাঁ, কারো কারো যুক্তি আছে যে তাদেরকে সরিয়ে দিয়ে এরা দখল করে নিয়েছিল এই আওয়ামী সন্ত্রাসীরা বা বাহিনী, কিন্তু তারা একটা অন্যায় প্রক্রিয়ার মধ্য দিয়ে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে সেটা করেছে। কিন্তু আপনারা বা আমরা যেন সেটা না করি। ইয়েস, আপনি দীর্ঘ সময় নাও দিতে পারেন, সেটাতে জটিলতা তৈরি হতে পারে, কিন্তু যা কিছুই হোক না কেন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ানো হয়, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়। সেটা স্বল্পমেয়াদী প্রক্রিয়া হতে পারে, কিন্তু হওয়া উচিত। যেটা দেখা যাচ্ছে, এবং হুটহাট যাকে মনে হলো তার দলীয় আইডেন্টিটি বিবেচনা করে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমি একজনকে বসিয়ে দিলাম একটা গুরু দায়িত্বে, একজনকে আমি এমন একটা প্রতিষ্ঠানের এমডি বা চেয়ারম্যান বানিয়ে দিলাম যেখানে নিচের দিকে সবার মধ্যে একটা অস্বস্তি তৈরি হতে পারে। সেটা বয়সের কারণে হতে পারে, যোগ্যতার কারণে হতে পারে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে হতে পারে। এগুলো হচ্ছে, আমি চুলচেরা কিছু বলছি না, আমি হয়তো অন্যদের মতো নাম ধরে ধরে সেটা বলছি না, কিন্তু দরকার পড়লে নিশ্চয়ই বলবো। আরেকটা কথা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে আমাদের সশস্ত্র বাহিনীকে সবসময় আস্থায় রাখতে হবে। তারা কিন্তু একটা বড় শক্তি একটা রাষ্ট্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। তাদের জন্য আমরা কোনো ইগনোর না করি কোনোভাবেই। তাদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিকভাবে, সেই ব্যবহারটা যেন কেউ ভবিষ্যতে না করেন, এবং তারাও যেন ধরে নেন যে এটা তাদের কাজ নয়। কিন্তু রাষ্ট্র চালাতে হলে, রাষ্ট্রের অগ্রগতির জন্য, নিরাপত্তার জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো আমরা যেন কোনোভাবেই আন্ডারমাইন না করি। ভুল ত্রুটি তারা করেননি সেটা বলা যাচ্ছে না, তবে সেগুলো যেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলোর সমাধান হয়। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং তার আগের বিষয়াবলী নিয়ে, সেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, গুম হোক, বা এই আন্দোলনের সময় যা হচ্ছে, এগুলোর তদন্তের কথা হচ্ছে।
আমি মনে করি এগুলোর তদন্ত হওয়া দরকার এবং আন্তর্জাতিক তদন্ত, বাংলাদেশের তদন্ত দিয়ে এগুলোর কিচ্ছু হবে না। এবং এই গণহত্যার জন্য যারা দায়ী তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে, শেখ হাসিনা সহ। সেই প্রক্রিয়া পৃথিবীর কোথাও কোথাও শুরু হয়েছে এবং আমি মনে করি এর বাইরে যেটা হবে সেটা খুব কল্যাণকর হবে না, ভালো কিছু নাও হতে পারে। কাজে মামলা টামলা করবার ব্যাপারে অনেক সতর্ক থাকা দরকার। আমি মনে করি ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ফিরিয়ে নেওয়া। আমি একজন সমন্বয়কে দেখলাম, সার্জিস সে কথা বলেছেন, যেগুলো তাদের কাজ নয়, তারা করেছেন স্বেচ্ছাসেবক হিসেবে, কিন্তু আর নয়। একজনের হাতে যখন দিনের পর দিন লাঠি থাকে, এবং এই কাজটা তার জন্যে, কারণ এই কাজটা যে করছে সে হয়তো বাংলাদেশের ভবিষ্যতে অনেক বড় কিছু হবে, কিন্তু তাদেরকে আমরা এই জায়গায় জন্য এনগেজ না করি, দ্রুত আমাদের যে প্রাণহীন শিক্ষাঙ্গন সেটার মধ্যে প্রাণ দেওয়ার কাজটা করতে হবে, খুব দ্রুততার সঙ্গে করতে হবে। এবং সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে, হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের হলগুলোর অবস্থা এখনো ভালো নয়, ঠিকঠাক করতে সময় লাগবে, কিন্তু তার মধ্যেই যতটা সম্ভব খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করার ব্যবস্থা করা উচিত। আমরা আমাদের সংগঠন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের পক্ষ থেকে ট্র্যাক করা ইতিমধ্যেই শুরু করেছি, যে 5ই আগস্টের পরে কারা নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করছেন, কাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই হিসেবটা রাখা অতীত দিনটাকে বুঝতে এমনি এবং সামনে পথ চলতে সাহায্য করবে। আমরা সেই কাজটা করছি, অন্যরাও নিশ্চয়ই করবেন, এবং আমরা সবাই মিলেই। আমার মূল কথা হচ্ছে যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটাকে যেন আমরা ধরে রাখতে পারি, ইতিবাচক ধারায় প্রবাহিত করতে পারি। যারা এই প্রক্রিয়ার মধ্যে আছেন সবাই যে ধোয়া তুলসী পাতা, সবাই যে খুব ভালো, সেটা আমি বলবো না, বলা যাবে না, তবে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখতে হবে। আমরা ওয়াচডগ হিসেবে কাজ করব, কোনো কিছু আমরা ছাড় দেব না, কারণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমাদের ছোট ছোট ভাই বোনেরা জীবন দিয়েছে, অতীতে অনেক সতীর্থ জীবন দিয়েছে। আমরা কোনোভাবেই চাইব না কেউ যেন মনে না করেন যে আমাকে নিয়ে কথা বলা যাবে না, আমাকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না। ক্ষমতায় থাকলে আপনাকে প্রশ্ন করবই, সেটাই আমাদের কাজ, এবং আপনাদেরকে সেটা মাথায় রাখতে হবে। কাজেই যেখান থেকে, এবং যেহেতু এটাকে আমরা একটা স্বাধীন পরিস্থিতি বলছি, যেখানে অনিয়ম, যেখানে অন্যায্যতা, যেখানে অবিচার, আমি মনে করি সবাই বলতে থাকুন, যে কোনো নাগরিক। আমাদের হাতে তো এখন অনেক কথা বলবার জায়গা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে। আপনি লেখেন, 2 লাইন লেখেন, কে পাল্টে ফেলছে, কে অতীতে কি করেছে, এখন কি করছে, প্রত্যেককে, এমনকি আমার সম্পর্ক যদি থাকে, আমি বলবো সেগুলো বলা দরকার। কারণ আমরা বাংলাদেশ ঠিক করতে চাইলে আমাদের শুদ্ধতার কোনো বিকল্প নেই, সততা, জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসনের কোনো বিকল্প নেই। এবং এই বাংলাদেশ আমাদের সবার, এখানে কেউ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে পরিচিত হবে না। আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। যারা এখানে ভালনারেবল, যারা সংখ্যার মধ্যে আছেন, আমাদের বাকিদের প্রত্যেকের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে নির্ভয়ে এখানে থাকতে দেয়া, এবং বাইরের থেকে কেউ বলবে ওদেরকে নিরাপত্তা দিন। আমি তো মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূসের নরেন্দ্র মোদীর সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে কোনো কথা বলাই উচিত হয়নি। আমার এখানে সংখ্যালঘু বলে কিছু নেই, এরা আমাদের নাগরিক। আমার যা অধিকার, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরও তাই অধিকার। এবং প্রফেসর ইউনূস হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনার সময় সেটা বলেছেন যে আইনের শাসন থাকলে আমরা সবাই নিরাপদ থাকবো। সেভাবেই কথা বলা উচিত। আমাদের হিন্দুরা, আমাদের মাইনরিটিস কি ভারতীয় নাগরিক, যে ভারতীয় প্রধানমন্ত্রীকে কনসার্ন ব্যক্ত করবে? আমরা কি কনসার্ন ব্যক্ত করি ইন্ডিয়ান মাইনরিটিস যারা, তাদের নিয়ে? সেখানে তো ফ্রিজে গরুর মাংস রাখার অপরাধে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়, সেখানে তো মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে। আমরা কি সেটা নিয়ে কথা বলেছি? হ্যাঁ, আমরা একাডেমিক ডিসকাশন করছি। আমাদের যাদের যেই দাড়ি টুপি দেখলে অনেকের হৃদকম্পন শুরু হয়, তারা কি মাঠে নিয়ে এটা খুব বেশি হইচই করেছেন? কোনো অ্যানার্কি তৈরি করেছেন? কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপর আক্রমণ করেছেন? আক্রমণ হয়নি সে কথা আমি বলছি না। যে আক্রমণগুলো হয়েছে সেগুলো পলিটিক্যালি মোটিভেটেড, এবং আগেও যা হয়েছে রাজনৈতিক স্বার্থে করেছে, অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতাসীনরা সেটা করেছে, সেগুলোর তদন্ত হওয়া উচিত। আওয়ামী লীগ কেন এই পর্যন্ত এত হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধদের উপরে আক্রমণ হয়েছে সেগুলোর বিচার করেনি, তদন্ত করেনি? আমি মনে করি নতুন সরকারের সেটা দায়িত্ব। দরকার হলে আমরা 53 বছরের হিসেব টানবো, যার যা প্রাপ্য রিওয়ার্ড সেটা তাকে আমরা দেব, এবং যার যা শাস্তি প্রাপ্য, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ওয়ার্কার্স পার্টি, জাসদ, সব দেবার সময় হচ্ছে। এগুলো করতে খুব বেশি সময় লাগে না, বেশি সময় লাগবে না। আসুন আমরা সবাই মিলে সামনের দিকে এগোই,
একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের জায়গা বের করি। আবার শুধু বিচারের মধ্যে শেখ হাসিনার মতো এই বিচার ওই বিচারের মধ্যে দেশকে ব্যস্ত রাখলে হবে না। এগিয়ে যাবার কাজটাতে গুরুত্ব দিতে হবে, কিন্তু এই কাজগুলো আস্তে আস্তে করতে হবে। দ্রুততার সঙ্গে করতে গেলে অনেক ভুলভ্রান্তি হওয়ার সুযোগ আছে। সবচেয়ে বড় কথা, দেশে আমরা একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন।